ইউ আর গ্যাম্বলিং উইথ ওয়ার্ল্ড ওয়ার 3 কোট আনকোট। এভাবেই ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কিকে হুঁশিয়ার করেছে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। প্রকাশ্যে ভাঙন দেখা গেল যুক্তরাষ্ট্রের সাথে ইউক্রেনের সম্পর্কে। হোয়াইট হাউসের মিটিংয়ে ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে চরম বাক বিতণ্ডা। তাহলে কি ট্রাম্প 2.0 খুব দ্রুত পাল্টে যাচ্ছে জিওপলিটিক্স বা ভূ রাজনীতির চিত্র? গত সপ্তাহে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের 3 বছর পূর্তিতে জাতিসংঘে একটি প্রস্তাব উত্থাপিত হয়। ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা প্রস্তাবটি উত্থাপন করেছিল। এতে ইউক্রেন হামলা চালানোয় রাশিয়ার নিন্দা করা হয়। ভোটাভুটিতে 93টি দেশ তাদের প্রস্তাবের সমর্থন করে, 18টি দেশ বিরোধিতা করে, আর 65টি দেশ ভোটাভুটি থেকে বিরত ছিল। গতবার জাতিসংঘে ভোটাভুটিতে ইউক্রেনের পক্ষে সমর্থন ছিল 140টি দেশে, এবার বেশ কম। তবে উল্লেখযোগ্য, যুক্তরাষ্ট্র রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছে। যুক্তরাষ্ট্রের এই অবস্থান টানা 3 বছর ধরে চলা এই যুদ্ধের বিষয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থানের পরিবর্তনের বিষয়টা বেশ তাৎপর্যপূর্ণ। আসলে কোন সংঘাতকে ঘিরে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাবের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়। তাই সম্প্রতি এই ঘটনা তৃতীয় বিশ্বের ভূ রাজনীতির চিত্র অনেকটাই পাল্টে দিয়েছে বলে মনে করছেন সচেতন মহল। তাহলে কি রাশিয়ার পাশে দাঁড়িয়ে গোটা বিশ্বকে, বিশেষ করে ইউরোপকে কোনো বার্তা দিল মার্কিন যুক্তরাষ্ট্র? আমেরিকা ও রাশিয়া কাছাকাছি এলে ভূ রাজনীতিতে চীনের জন্য তা কত বড় মাথা ব্যথা হতে পারে? রাশিয়া বরাবরই ভারতের বন্ধু রাষ্ট্র, আর অন্যদিকে ট্রাম্প ক্ষমতায় ফেরায় ভারত ও আমেরিকার সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। কিন্তু ইউরোপের সাথে কেমন হতে পারে আগামী দিনে ভারতের সম্পর্ক? আগামী দিনে কি পাল্টে যাচ্ছে ভূ রাজনীতির চিত্র? চলুন বিস্তারিত আলোচনা করা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। ইউক্রেন ও রুশ যুদ্ধের প্রেক্ষাপটে পাল্টে যাচ্ছে কি বিশ্বের শক্তিশালী দেশগুলোর বিদেশ নীতি? ভূ রাজনীতিতে কোথায় দাঁড়িয়ে আছে ভারত, সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ টক শোতে আজ আমার সাথে রয়েছেন দুজন আন্তর্জাতিক বিষয়ে বিশেষজ্ঞ অতিথি। রয়েছেন চীনা ভাষায় বিশেষজ্ঞ শিক্ষাবিদ দেবাশিস চক্রবর্তী এবং শিক্ষাবিদ প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সঞ্জয় রায়। নমস্কার। দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। স্যার আপনার কাছে আসি, সঞ্জয় স্যার আপনার কাছে আসি। ভূ রাজনীতিতে বর্তমানে সবচেয়ে বেশি চর্চিত বিষয় ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ, এবং এই ইস্যুতে জাতিসংঘে যে রাশিয়ার পাশে দাঁড়ালো যুক্তরাষ্ট্র। একটু বিস্তারিত জানবো যে কি প্রস্তাব আনা হয়েছিল এবং সেখানে কেন এবং কিভাবে রাশিয়ার পক্ষে দাঁড়ালো যুক্তরাষ্ট্র। নমস্কার। তো মূলত আমরা জানি যে এই ফেব্রুয়ারি 25 তারিখ, সম্ভবত 24 তারিখ, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের 3 বছর পূর্ণ হয়েছে। তো এতে ইউএনএতে যখন মিটিং যখন নাকি ডেকেছে, তখন দেখা গেল ইউক্রেন থেকে একটা বেসিক্যালি প্রস্তাব পেশ করা হয়েছে যে মূলত মস্কোর আগ্রাসনের নিন্দা এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতাকে সমর্থন জানিয়ে একটা প্রস্তাব ইউক্রেন পেশ করেছে, এবং সঙ্গে বলেছে যে মস্কোকে ওইখান থেকে, ইউক্রেন থেকে সমস্ত সৈন্য প্রত্যাহার করে নেওয়ার জন্য। আচ্ছা। তো বেসিক্যালি এটা যখন নাকি ইউএনএ যখন নাকি প্রস্তাব হয়েছে সবকিছু, মানে আপনার এটা বেসিক্যালি তার কিছুক্ষণ পরেই আমেরিকা একটা প্রস্তাব পেশ করেছে। আচ্ছা। আমেরিকা প্রস্তাবটা পেশ করেছে এরকম সিঙ্গেল লাইন, হ্যাঁ, যে সেটা বেসিক্যালি তারা বলছে যেহেতু রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ দীর্ঘ 3 বছর যাবৎ চলছে, বহু মারামারি, প্রচুর সম্পত্তি হানি, অনেক মানে প্রাণহানি, সম্পত্তি নষ্ট হয়েছে, ঠিক আছে, প্রচুর মানে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে। সুতরাং শান্তি ফেরানোর উদ্দেশ্যে ওয়ান লাইন একটা বেসিক্যালি প্রপোজাল একটা ইনিশিয়েট করেছে যুক্তরাষ্ট্র। সেটা হলো টু এন্ড দ্য বেসিক্যালি দি ওয়ার। ওকে, ইউক্রেন রাশিয়া ওয়ার সিঙ্গেল। এবং তাতে মানে কাউকে নিন্দা করা বা রাশিয়ার নাম নেওয়া, কে এটা আগে শুরু করেছে,
তো এই নিয়ে কি জানি কয় একটা প্রস্তাব শুধু যুদ্ধবিরতির জন্য প্রস্তাব করেছে। এখন যখন নাকি প্রস্তাবটা করেছে হুম, তখন ইউরোপীয় দেশগুলো যেগুলো আছে হুম। ওদের যারা ইউক্রেনের মিত্র শক্তি যারা, হুম, বিশেষ করে ফ্রান্স এবং অনেকগুলো রাষ্ট্র, হুম, তারা বলছে যে না, এটা সিঙ্গেল লাইন হলে হবে না, এটা বেসিক্যালি একটু ইলাবোরেট করতে হবে। এই রাশিয়া যে ইউক্রেনের বেসিক্যালি সোভারেনিটি নিয়ে একটা ব্যাপার আছে, হুম। তার আঞ্চলিক অখণ্ডতার একটা ব্যাপার আছে, এবং রাশিয়ান সৈন্য সেখান থেকে প্রত্যাহার করতে হবে, যেভাবে নাকি মানে যুক্তরাষ্ট্র রাশিয়ার যে আগ্রাসন নীতি তার বিরুদ্ধে নিন্দা জানাতে হবে, সেগুলো যুক্ত করতে হবে। সেগুলো যুক্ত করতে হবে। আচ্ছা। তো এটা নিয়ে যখন নাকি কথা হচ্ছিল তখন দেখা গিয়েছে ইউএন যে জেনারেল কাউন্সিল ইলেকশনে হুম, তখন ভোট ইউএন জেনারেল কিন্তু দুটো প্রস্তাবই পাস হয়েছে। হুম, ঠিক আছে, যখন পাস হয়েছে দুটোর পক্ষেই কিন্তু দুটোর মানে মানে দুটোতেই কিন্তু আমেরিকা এবং রাশিয়া একসাথে ভোট করেছে। হুম। ঠিক আছে, আচ্ছা। একটাতে যেটা ছিল যে আপনার যে ইউক্রেন যে প্রস্তাব করেছিল তার বিরুদ্ধে, হুম, হুম। ঠিক আছে, রাশিয়ান অ্যাগ্রেশনের এগেইনস্টে। আচ্ছা। এমন সেকেন্ড যেটা নাকি হুম। রাশিয়া যে আমেরিকা মানে সরি যে আমেরিকা যে প্রস্তাব এনেছিল হুম। তার মধ্যে যখন নাকি আপনার দেখা গেল এই যে এই বলছিলাম এই না, সেখানে কি রাশিয়া সমর্থন করেছে? না, ইউরোপিয়ান কান্ট্রিজ গুলো হুম। তখন কিন্তু যখন নাকি ভোট হয়েছিল হুম। সেখানেও কিন্তু দেখা গিয়েছে কি আমেরিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্র সরি রাশিয়া একসঙ্গেই কথা বলছে। আচ্ছা। ঠিক আছে, হুম, হুম। এখন ইউএন যে জেনারেল কাউন্সিল ইলেকশনে যেটা নির্বাচনে দেখা গেছে সেটা 93x11x65 অ্যাবস্টেনশন ছিল। ঠিক আছে, তো আমেরিকা যে প্রস্তাবটা এনেছিল এই আলাপটা বেসিক্যালি যখন নাকি আমেরিকা দেখেছে যে ইউরোপিয়ান ইউনিয়নরা মোটামুটি ভাবে তার মধ্যে সংশোধনী আনছে এবং অধিকাংশ মানে যারা দেশগুলি আছে তারা সংশোধনীর পক্ষে, দেন আমেরিকা স্কিপ ভোটিং এ। আচ্ছা। ঠিক আছে, হুম। কিন্তু জাতীয় নিরাপত্তা পরিষদ যেটা সিকিউরিটি কাউন্সিল যেটা আছে, সিকিউরিটি কাউন্সিলে তখন আমেরিকা ওই ব্যাপারটাকে পুষ্ট্র করেছে। আচ্ছা। ঠিক আছে, পুষ্ট্র করেছে যে এই জন্য যে যে মানে এন্ডিং দ্য ওয়ার থ্রু ডিপ্লোমেসি ইজ নাও এসেনশিয়াল। ওকে, ঠিক আছে, মূল কথা হচ্ছে যুদ্ধ বন্ধ করা, যুদ্ধ বন্ধ এবং করা। সেই জায়গায় গিয়ে ভোটটা সেটা কিন্তু পাস হয়েছে 10-0। ঠিক আছে, ওকে। তার মানে কি এখন দুটো প্রস্তাব, একটা হলো ইউএন জেনারেল কাউন্সিলের একটা প্রস্তাব, আর একটা হলো সিকিউরিটি কাউন্সিলের প্রস্তাব। ইউএন জেনারেল কাউন্সিলের দুটো প্রস্তাব, হ্যাঁ। একটা ইউক্রেন এনেছে ইউরোপিয়ান কাউন্সিল সহ, হ্যাঁ। আর একটা যুক্তরাষ্ট্র এই এনেছে। যুক্তরাষ্ট্র পরবর্তী সময় আবার এটাকে আবার নিরাপত্তা পরিষদে নিয়ে গেছে, সিকিউরিটি কাউন্সিল নিয়ে গেছে, সেখানে 10-0 হয়েছে। 10-0। এখন যে ব্যাপারটা হলো যে প্রথম যেটা নাকি হয়েছিল সেটা দিকে দৃষ্টিভঙ্গি বোঝা গেল এটা কিন্তু বাইন্ডিং না, কিন্তু সিকিউরিটি কাউন্সিলের যে সিদ্ধান্ত যেটা যেটা নাকি আমেরিকা যেটা এনেছে, যেটাতে ফ্রান্স এবং ইউকে তারা ভেটো দেয়নি, তারা বলেছিল মডিফিকেশনের কথা, তারা ভেটো প্রদান করেনি, কিন্তু ভেটো দিত তাহলে কি হতো সেটা আলাদা কথা, আলাদা বিষয়। হ্যাঁ, কিন্তু মানে তার মানে কি দিস ইজ বাইন্ডিং, তার মানে কি যুদ্ধ সেটা সবাই চায়, সেটা সবাই চায় যুদ্ধ শেষ হোক, কিন্তু যুদ্ধ কার জন্য শুরু হয়েছে, কে করছে, কার চক্রান্ত, সেগুলো নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব রয়েছে, দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য রয়েছে। এবং এটা কিন্তু মানে যে আমেরিকা যে প্রস্তাবটা করে তার মধ্যে এগুলো নেই। ঠিক, সুতরাং এই জায়গাতেই বোঝা যাচ্ছে যে আমেরিকান যে তার আগে যখন নাকি প্রস্তাব যেগুলো 2022 থেকে যেগুলো এসেছিল তার মধ্যে কিন্তু সবসময় কিন্তু আমেরিকা ওয়াজ এ পার্টি ইনভলভ। ঠিক আছে, এই যে রাশিয়ার এগেইনস্টে তারা ভোট করেছে, কিন্তু এবার দেখা গিয়েছে আমেরিকা বেসিক্যালি তার যে স্টান্স যেটা আছে সেটা পাল্টে গেছে। ফাইন, তার জন্য বলা ছিল যে 140টা দেশ কিন্তু গতবার যখন এই ধরনের এই নিন্দা প্রস্তাব আসে এবং ভোটাভুটি হয় যুদ্ধের বিরুদ্ধে, তখন কিন্তু ইউক্রেনের পক্ষে 140টা ভোট ছিল, এবার সেটা নেমে এসেছে 93-তে। এখন দেবাশিস বাবু রয়েছেন আমাদের সঙ্গে, দেবাশিস চক্রবর্তী। 3 বছর ধরে ইউক্রেনকে সামরিক এবং অর্থনৈতিক সাহায্য দিয়ে চলেছে আমেরিকা। এখন জেলেনস্কিকে দায়ী করছে ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাথে ইউক্রেনের সম্পর্কের এমন অবনতি হলো কেন? কারণ এই যে যুদ্ধ চলছে, যার প্রায় 3 বছর পূর্তি হচ্ছে, এখন তো আমরা যেটা বরাবর শুনে আসছিলাম যে আমেরিকা সামরিক অর্থ বা বিভিন্নভাবে এইড দিচ্ছিল ইউক্রেনকে, বাইডেন প্রশাসন দিচ্ছিল, কিন্তু ট্রাম্প আসা মাত্রই এখন ট্রাম্প বলছে ইউ উইল বি রেসপন্সিবল ফর ওয়ার্ল্ড ওয়ার 3। তাহলে এটা কেন হচ্ছে, মানে এই সম্পর্কের মধ্যে অবনতি কেন হলো? দেখুন, আলোচনার প্রথমে আমি ভ্যানগার্ডের সমস্ত দর্শককে আমি আমার নমস্কার জানাচ্ছি। যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে বা সাধারণ সভায়
আমেরিকা রাশিয়ার পক্ষে ভোট দিয়েছে, রাশিয়ার ফেভারে কথা বলছে। দেখুন এই জিনিসটা বুঝতে হবে যে ট্রাম্প যে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে এবার দ্বিতীয়বারের জন্য হয়েছে। 2016 থেকে 20 পর্যন্ত ছিলেন, তারপর আবার 2025 থেকে চলছে এখন। তো উনি ওনার প্রথম টেনিয়রে কিছু কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন। ট্রাম্প বেসিক্যালি বিজনেস পারসন, তো উনি ব্যবসাটা খুব ভালো বোঝেন, এবং ওই সময় উনি কিছু ইররেগুলারিটিস বা এগুলো নিশ্চয়ই ওনার চোখে পড়েছে। তার জন্য 2024 ইলেকশনের অনেক আগে থেকে উনি বলেছিলেন যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আমি ক্ষমতায় এলে বন্ধ করব, প্যালেস্টাইন সমস্যার সমাধান করব, ইত্যাদি ইত্যাদি। যথারীতি উনি শপথ নেওয়ার পরে ওনার যেটা ছিল যে উনি বারবারই স্টেটমেন্ট দিয়ে আসছেন সংবাদ মাধ্যমে যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যেন তেন প্রকারে এটা বন্ধ করতে হবে, এতে মানব জাতির কোনো ভালো কিছু হচ্ছে না, প্রচুর লোকের জীবনহানি হয়েছে, প্রচুর সম্পত্তি নষ্ট হয়েছে। একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে পোস্ট কোল্ড ওয়ারের পরে ওয়ার্ল্ড জিওপলিটিক্স একটা বিশালভাবে চেঞ্জ হচ্ছে। কারণ এতদিন দেখা গেছে যে আমেরিকা সবসময় রাশিয়ার বিপক্ষে ভোট দিত, একদম বরাবর সেটাই ছিল। পূর্ববর্তী আমেরিকান প্রশাসন রাশিয়ার উপরে অনেকগুলো স্যাংশন বসিয়েছেন, কম বেশি 21,000-এর মতো স্যাংশন রাশিয়ার উপর বসানো আছে। তারপরে ট্রাম্প যখন বিভিন্ন জায়গায় বলছে যে আমেরিকার সাথে মিলেই রাশিয়ার সাথে মিলেই আমাদের এই যুদ্ধ বন্ধ করতে হবে, কারণ যুদ্ধতে কিছুই পাওয়া যায় না, লোকসান মানুষের জীবনহানি ছাড়া কিছুই হয় না, তার জন্য আমাদের যা যা করার আমি করব। এবং উনি আসার পর আমরা দেখেছি যে প্যালেস্টাইনের যে সমস্যাটা সেটাও অনেকটা সমাধান করেছে। সিরিয়ার যিনি শাসক ছিলেন, প্রেসিডেন্ট বাসার যিনি ছিলেন, ওনাকেও ওখান থেকে সরিয়ে সিরিয়াকেও শান্ত করা হয়েছে যাতে প্যালেস্তাইনে যাতে ওখান থেকে কেউ ইন্টারফেয়ার করতে না পারে বা কিছু ওখানে প্রভোগ যাতে না করে। ইসরায়েলের কেউ বলা হয়েছে যে তুমি যুদ্ধবিরতি করো, প্রেসার ক্রিয়েট করা হয়েছে, এবং ইসরায়েল এবং প্যালেস্তাইন ওরা যুদ্ধবিরতিতে গেছে। এবার উনি আমেরিকা এবং রাশিয়ার সাথে একটা ভালো কিছু চাইছেন, কারণ দেখেছেন যে রাশিয়াকে 21,000 স্যাংশন দেওয়ার পরেও কিন্তু রাশিয়াকে চেপে রাখা যায়নি, বরঞ্চ উল্টো হয়েছে। ধীরে ধীরে রাশিয়া এবং চীন, যেটা লক্ষণীয় বিষয়, ওরা একে অপরের ডিপেন্ডেন্ট হয়ে যায় এবং চায়নার স্ট্র্যাটেজিক পার্টনার হয়ে যায় রাশিয়া। দেখা গেছে যে এই ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে চীন অর্থ এবং অস্ত্র সাহায্য করেছে, এবং আমরা দেখেছি যে ব্রিক্স সম্মেলনেও রাশিয়া চীন অনেকটাই কাছে চলে আসে, এবং বিভিন্ন সময় ব্রিক্স থেকে বলতে শোনা যায় যে ডলারাইজেশন, মানে ডলারকে সরিয়ে দিয়ে যে যার যে কারেন্সি আছে সেটাকে নিয়ে আসা, মানে মোদ্দা কথা হচ্ছে যে আমেরিকার প্রাধান্য কমিয়ে দেওয়া। তো ট্রাম্প দেখেছে যে এগুলো তো করে কোনো লাভ হচ্ছে না, কারণ ট্রাম্পের উদ্দেশ্য হচ্ছে যে বলেছে যে নেশন ফার্স্ট, এবং ওনার একটা স্টেটমেন্ট যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, তার জন্য ওনাকে যা করতে হয় করবেন, এটা উনি বলেছেন। এবং দেখেছে যে ধীরে ধীরে বিশ্ববাজারে দেখুন এই যে যুদ্ধ দেখছেন বা যাই দেখছেন সবটাই উঠছে কিন্তু ব্যবসা সংক্রান্ত, ঠিক, এছাড়া মানে অর্থনীতি কাজ করছে। তো আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে চীন কিন্তু ধীরে 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 বিশ্বের সমস্ত বাজার দখল করে নিচ্ছে, এবং এটা নিয়ে চীনের যা অফিসিয়াল যা স্পোক পারসন এবং ওদের যা অফিসিয়াল নিউজ এজেন্সি বা নিউজ পেপার যেগুলো আছে, ওরা কিন্তু একটা বিশাল সময় ওরা কিন্তু ওই ব্যবসা সংক্রান্ত কিভাবে ব্যবসাটাকে আরো এক্সপেন্ড করা যায় সেদিকেই ওদের লক্ষ্য। ধীরে ধীরে ওরা বিভিন্ন আফ্রিকান কান্ট্রিগুলোতে ওদের ব্যবসা বিস্তার হয়েছে, সাউথ আমেরিকান কান্ট্রিগুলোতে ওদের ব্যবসা বিস্তার হয়েছে, মিডল ইস্ট এশিয়াতে ওরা করেছে, আমাদের সাউথ ইস্ট এশিয়াতে ওরা বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে করছে। কিভাবে করছে আমরা আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ বা সংবাদপত্রের মাধ্যমে বা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে আমরা সবাই জানি অল্প বিস্তর।
তো রাশিয়া আমেরিকা দেখলো যে চীন যদি রাশিয়ার সাথে এত ক্লোজ হয়ে যায়, আগামী দিনে রাশিয়াকে থামানো অসম্ভব হয়ে দাঁড়াবে, অপ্রতিরোধ হয়ে যাবে, অপ্রতিরোধ হয়ে যাবে। কারণ চীনের কাছেও নিউক্লিয়ার পাওয়ার আছে, রাশিয়ার কাছেও নিউক্লিয়ার পাওয়ার আছে। তো প্রেসিডেন্ট ট্রাম্প এটা ভাবলেন যে চীনকে যদি দমাতে হয় তাহলে রাশিয়াকে কাছে নিয়ে আসতে হবে এবং রাশিয়ার সাথে ব্যবসা বাড়াতে হবে। তো এটা তো মানে রাতারাতি করা সম্ভব নয়, কারণ যে রাশিয়ার যিনি প্রশাসক প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তো উনাকে মানাতে গেলে উল্লেখযোগ্যভাবে কিছু করে দেখাতে হবে। তো উনাকে কনফিডেন্স আনতে গেলে কি করতে হবে? রাশিয়া এবং ইউক্রেনের সাথে যে যুদ্ধটা হচ্ছে এটাকে সিজফায়ার বা যুদ্ধবিরতি করতে হবে, তবে ওনাকে কনফিডেন্সে আনা যাবে। সেই উপলক্ষে প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট পুতিনের সাথে কথা বলেন এবং ওনাকে আশ্বাস দেন আমি যুদ্ধ থামাবো। এবং উনি শপথ নেওয়ার আগে এবং শপথ নেওয়ার পরেও প্রেসিডেন্ট পুতিনের কিছু স্টেটমেন্ট ছিল যেগুলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষেই যা, যে উনি চেষ্টা করবেন বলেছেন, দেখা যাক না কি হয়। ঠিক, তো প্রতিশ্রুতি দিয়েছেন যুদ্ধ বন্ধ করার জন্য উনি উদ্যোগ নেবেন একদম। তো সেই ইয়েতে নিরিখে যদি দেখতে হয় যে এটা হচ্ছে টোটাল একটা জিও পলিটিক্সটা একদম টোটালি পাল্টে যাচ্ছে। এখানে আসবো আমরা, আমি দোষবাবু আপনার কাছে আসবো। আপনি একটা খুব সুন্দর কথা বলেছেন এখানে, একটা ইকুয়েশনটা এখানে, এই যে চীন রাশিয়া স্ট্র্যাটেজিক পার্টনার, এটা বরাবরই আপনার স্যার এটা আগে থেকে আমরা দেখছি যে চীন রাশিয়া স্ট্র্যাটেজিক পার্টনার। আমরা গোটা বিশ্ব দেখছে যে ইউরোপ ইউনিয়ন যে রয়েছে এখন, সেটা ফ্রান্স, ব্রিটেন বা জার্মানি, তাদেরকে তাদের দবদবা আটকানোর জন্য আমেরিকার এই ধরনের রাশিয়ার পক্ষ নেওয়াটা, ইউক্রেনের বিরুদ্ধে যাওয়াটা, এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের জেলেনস্কির সাথে হোয়াইট হাউসে বসে এই ধরনের যে কথাবার্তা বা প্রেস কনফারেন্সের সামনে এই ধরনের ব্যবহার যেগুলো হয়েছে, এখন কথা হচ্ছে যে চীনকে দূরে রাখার জন্য কি রাশিয়াকে টানার সঙ্গে এটাও কি একটা জিওপলিটিক্সের একটা পার্ট, মানে এই যে আমেরিকার এই পার্টটা এই মুহূর্তে? দেখুন, আমি ব্যক্তিগতভাবে দেখুন অনেকগুলো কারণ আছে, ঠিক আছে। এই আপনি যদি এখানে লক্ষ্য করে দেখেন তাহলে ডোনাল্ড ট্রাম্প নিঃসন্দেহে নির্বাচনের আগে বলেছিলেন যে পৃথিবীতে শান্তি ফেরাবার জন্য যা উদ্যোগ নেওয়ার দরকার, বিভিন্ন জায়গায় যে সমস্ত যুদ্ধ আছে সেগুলো থামাবার জন্য যা চেষ্টা করার দরকার উনি করবেন। তো তার উনি একটা রূপরেখা দিয়ে গেছেন আমাদের কাছে, আমি ওইদিকে যাচ্ছি না। কিন্তু এখানে কিন্তু আরেকটা ব্যাপার রয়ে গেছে, আমি পার্সোনালি যেটা মনে করি, আমার যেটা ব্যক্তিগত, যে আপনি দেখেন এখানে বেসিক্যালি এক নাম্বার হলো এই যুদ্ধ থামানোর জন্য উনি প্রথমে সৌদি আরবে দেখা গিয়েছে কি মিটিং করেছে উইথ রাশিয়া আমেরিকা, সেখানে ইউরোপ নেই, সেখানে কেউ নেই, ইউক্রেন নেই। তো তখন ইউক্রেনের প্রেসিডেন্ট বেসিক্যালি বেসিক্যালি এক্সপ্রেসড হিজ রিজেন্টমেন্ট, ঠিক আছে, উনি ওনার দুঃখ প্রকাশ করেছেন। তো এখন আমেরিকা হঠাৎ করে বেসিক্যালি যুদ্ধটা থামানোর পিছনে যেটা একটা বড় কারণ, সেটা জেলেনস্কি এখানে কিন্তু এসেছিলেন একটা এগ্রিমেন্ট সাইন করতে, মিনারেল শেয়ারিং, ঠিক আছে। মিনারেল মানে কি 5% অফ দি বেসিক্যালি মানে মিনারেলস যেগুলো আছে, রেয়ার মেটেরিয়ালস, ঠিক আছে, সেগুলো বেসিক্যালি দিজ আর স্টোরড ইন ইউক্রেন, ঠিক আছে। তার মধ্যে লিথিয়াম আছে, ইউরেনিয়াম আছে, বেলিয়াম আছে, ঠিক আছে, ইত্যাদি জিনিসগুলো আছে যেগুলো নাকি গ্রাফাইট আছে। এগুলো যদি আপনি লক্ষ্য করে দেখেন, এবার যে গ্রাফাইট বেসিক্যালি মূলত ইলেকট্রিক ভেহিকলের ক্ষেত্রে ব্যাটারিতে কাজে লাগছে, ঠিক আছে। আপনি ইউরেনিয়াম বেসিক্যালি কাজে লাগছে নিউক্লিয়ার উইপন্স সেই খনিজ পদার্থগুলোর জন্য কি তাহলে শুনুন, এখানে যে আমেরিকা এবং এখন অলরেডি রাশিয়া কিন্তু তার 63% আমেরিকা, এই যে রাশিয়া যে সমস্ত ইউক্রেনের যে জায়গা দখল করে রেখেছে তার 63% অফ দি আপনার কি জানি কয় কোল, ম্যাঙ্গানিজ এবং আরো রেয়ার ম্যাটেরিয়ালস, এগুলো কিন্তু অলরেডি বেসিক্যালি রাশিয়ার কাছে আছে, এই মুহূর্তে রাশিয়ার কবজায় আছে। রাশিয়া হ্যাজ বেসিক্যালি চীন এবং রাশিয়া এবং আমেরিকার মধ্যে একটা চুক্তি হয়েছে, ঠিক আছে, মে হ্যাভ বিন সাম কন্ট্রাক্ট এবং রাশিয়া তো বলেছে আই এম রেডি টু শেয়ার উইথ আদার, মানে আমি বলছি অ্যালুমিনিয়াম মানে এক্সট্রাকশনের জন্য অন্যান্য কোম্পানি যদি আমি যে জায়গা দখল করে রেখেছি সেখানে যদি আসে আমি তাদেরকে এক্সট্রাক্ট করতে সাহায্য করব, ঠিক আছে। সুতরাং বেসিক্যালি এই যে মিনারেল শেয়ারিং এর যে ব্যাপারটা আছে না, এখানে আমেরিকার ইন্টারেস্ট খুব বেশি। আপনি লক্ষ্য করে দেখবেন হু ইজ বেসিক্যালি অ্যাডভাইজিং মিস্টার ট্রাম্প,
Who is advising Mr. Trump? এবং tax lie is likely to come to India. Then electric vehicle আসবে, তারপরে ইলেকট্রিক ভেহিকলের জন্য আমরা গ্রাফাইটস দরকার। তাহলে এখন বিজনেসম্যানরা definitely this is basically business interest is there. Business interest is basically there, এবং সেটা তো এখন দেখুন, তো এখন যেটা জেলেনস্কি যেটা বলেছে, জেলেনস্কি I am not the how basically why the meeting failed that I do everybody has seen, this is in the media. তো এখন বেসিক্যালি যেটা জেলেনস্কি বলার চেষ্টা করেছে, আজকে তো 3 বছর যাবত এই শান্তির উদ্যোগ চলছে, তার আগে তো মানে কথাবার্তা হয়েছিল, তো পুতিন তো সেটা ভায়োলেশন করেছে একবার। তো এখন বেসিক্যালি until you give me the security guarantee I cannot sign, ঠিক আছে? তখন হিয়ার বেসিক্যালি দ্য প্রবলেম ইজ অ্যাবাউট দ্য, এবং এই যে মানে এবং সেটা নাকি মানে জেলেনস্কি বলতে শোনা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়, হাউ ক্যান আই সেল মাই কান্ট্রি, ঠিক আছে? মানে হি নোজ that the 5% of the মানে গ্রাফাইটস, লিথিয়াম, রেয়ার মিনারেলস গুলো ওখানে আছে, ইউক্রেনে আছে, ওখানে আছে। এবং these are এখন আমাদের যে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, ইলেকট্রনিক্স বুস্টের যে এক্সপানশন, সফটওয়্যারে যে জিনিসগুলো লাগবে, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে যে সমস্ত ম্যাটেরিয়ালস গুলো লাগে, ম্যাক্সিমাম ইউরোপিয়ান কান্ট্রিজে যত উৎপাদন হয় তার মধ্যে থার্ড র্যাঙ্কিং আছে ইউক্রেনে এগুলো স্টোর করানো আছে। তার মধ্যে 10% যে এরিয়া আছে, যে জায়গা 20% এরিয়া যেটা নাকি এক্সিস্টিং, যেটা নাকি রাশিয়া দখল করে রেখেছে, ক্রিমিয়া থেকে কি জানি ডোনাটাক্স না জানি কি জানি নাম, ডনবাস, ওইখানে যে ওই এলাকাতেও কিন্তু আপনার যে মিনারেল গুলো আছে, these are basically being exploited by the area. ওকে, তাহলে এখানে মিনারেলস আমরা আসছি আপনার কাছে আবার। মিনারেলস এর এই যে দখলটা, এটা একটা বিরাট বড় একটা ফ্যাক্টর, এবং এটা অনেকেই মনে করছেন যে এটা দখলের জন্য সেকেন্ড আপনি যদি এটা যদি না হয়, এখন দেখুন বেসিক্যালি যখন ইউক্রেন যুদ্ধ যখন নাকি চলছিল, তখন ইউক্রেন যুদ্ধের সময় আপনি যদি কথাটা বলে থাকেন, আওয়াজগুলো শুনেন, ওয়ান টাইম বেসিক্যালি বলছে তুমি কেন থ্যাংক ইউ বলছো না, ঠিক আছে? বলছিল আর কি, তো বলছিল যে কারণ কি আমরা যদি তোমাকে সাহায্য না করতাম তাহলে তুমি 2 সপ্তাহ তুমি যুদ্ধ করতে পারতে না। তো আবার পাশ দিয়ে আবার জেলেনস্কি ফোন করে বলে যে পুতিন তো বলেছিল 3 দিন কাটতে পারবো না। বেসিক্যালি এই যে 3 বছর যাবত ইউক্রেন যে যুদ্ধটা করেছে রাশিয়ার বিরুদ্ধে, ঠিক আছে, এটাতে তার যুদ্ধাস্ত্র থেকে এইড কে দিয়েছে বেশি? 47% অফ দ্য টোটাল এইড, ঠিক আছে, ওয়াজ গিভেন বাই দ্য আমেরিকা। কিন্তু আমেরিকা এখন বলছে কি, যখন নাকি আমেরিকার স্ট্যান্ড কোন জায়গায় চেঞ্জ হয়েছে, ব্রিটেন যখন নাকি ছিল, ব্রিটেন বলেছে উই আর গিভিং ইট এজ এন এইড, কিন্তু কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন বলছে উই আর নট গিভিং ইউ এইড, উই আর গিভিং ইট এজ এ লোন, ঠিক আছে? দিস ইজ দ্য ডিফারেন্স। এখন ব্রিটেন বলছে কি, ট্রাম্প বলছে উই আর, আমাদের আগে ব্রিটেন দিয়ে যেতে পারে, but we do not consider it, we gave you 500 billion as basically aid, now you are to basically refund the amount, repay the amount. How you will repay it? You repay it through the minerals, ঠিক আছে? তো এখন তো মানে কি, তার মানে কি আপনার স্ট্যান্ডটা চেঞ্জ হয়ে গেছে। ব্রিটেন যেটা এইড বলে দিয়েছিল, যার জন্য এখন এগিয়েছে, এখন ট্রাম্প এসে দেখলো যদি আমাকে যদি লোন হিসেবে বলা হচ্ছে, মিনারেলটা যদি আমাকে এক্সট্রাক্ট করতে হয়, আমি যদি তার উপর যদি প্রেসার ক্রিয়েট করতে হয়, দেন আই হ্যাভ টু চেঞ্জ মাই ডিসিশন। দ্যাট ইজ ওয়াই হিয়ার পারহ্যাপস ডিপ্লোম্যাটিক, তাহলে এইটা এখন তাহলে তার জন্য হয়ে গেছে লোন। তাহলে সেখানে আসল কারণ হচ্ছে সেখানে সেই মিনারেলস। দেবাশিসবাবু, এখানে এই যে আমরা অবশ্যই আমেরিকার রাশিয়ার পাশাপাশি আসার পেছনে অনেকগুলো ডিপ্লোম্যাটিক কারণ তো অবশ্যই রয়েছে, সেটা মিনারেলস হোক বা আরো অন্যান্য কারণে থাকতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যেটা নিয়ে অবশ্যই এই মুহূর্তে আমরা যেটা অনেকগুলো কারণ থাকতে পারে, তবে এটা একটা বিরাট বড় কারণ, এটা নিয়ে অনেকেই বলছেন কথা। কিন্তু এখন কথা হচ্ছে যে আমেরিকা এবং রাশিয়া কাছাকাছি এলে ভূ রাজনীতিতে চীনের জন্য তা কত বড় মাথা ব্যথা হতে পারে, এবং চীন কি ধরনের পদক্ষেপ নিতে পারে বলে আপনি মনে করছেন? দেখুন, রাশিয়া এবং আমেরিকা যদি কাছাকাছি আসে, চীনের কি প্রতিক্রিয়া হবে এখন পর্যন্ত চীনের কোনো সংবাদ মাধ্যমে আমি অন্তত লক্ষ্য করিনি, না মিডিয়াতে না ওদের নিউজ পেপারে এরকম কোনো কিছু বেরিয়েছে, কারণ ওদের ফরেন মিনিস্টার ওয়াংই এখন পর্যন্ত সেটা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো স্টেটমেন্ট দেননি। ওকে, দেখুন, যেটা মানে মোদ্দা কথা হচ্ছে যে দেখুন, সবাই বিজনেস করতে চায়,
চীন সেটা দেখছে যে যদি চীন রাশিয়া এবং আমেরিকা যদি কাছাকাছি আসে, রাশিয়া হয়তো আমেরিকাকে কোনো একটা শর্ত দিতে পারে যে তুমি চীনকে এতটা যেভাবে ট্যারিফ লাগাচ্ছ 25% ট্যারিফ লাগাবে বলছো, বা আরো কিছু কিছু স্যাংশন লাগাতে পারে। স্যাংশন বলতে কি, এখন চীনের যদি কোনো জাহাজ যদি আমেরিকার বা অন্যান্য কোনো দেশে পোর্ট কলে যায়, তাহলে ওকে কিন্তু $1 মিলিয়ন পোর্ট কলে পেমেন্ট করতে হয়। আচ্ছা, ওকে। তো এগুলো অনেক আমি বিস্তারিত, মানে আলটিমেটলি বিজনেস রিলেশন চীনের জন্য এখন কঠিন হয়ে যাচ্ছে আমেরিকার সঙ্গে বিজনেস করা। চীনে হয়তো আশাবাদী যে চীনের সাথে, যেহেতু সেটা আজকের থেকে না, যখন তৎকালীন সোভিয়েত রাশিয়ার সাথে চীনের কিন্তু একটা ভালো ইয়ে ছিল, মাও সেতুং এর সময় থেকে 1949 অনওয়ার্ডস ওদের চীন এবং রাশিয়ার একটা ভালো সম্পর্ক ছিল। কারণ তৎকালীন সময়ে চাইনিজ কমিউনিস্ট পার্টির যারা লিডার বা লিডারদের ছেলে মেয়েরা তখন কিন্তু ওরা পড়াশোনা করতে তৎকালীন সোভিয়েত রাশিয়াতে যেত। তো সেটা থেকে ধরেই নেওয়া যেতে পারে যে চাইনিজ কমিউনিস্ট পার্টির সাথে রাশিয়ান কমিউনিস্ট পার্টির একটা ভালো একটা সম্পর্ক ছিল। যেহেতু দুটো পার্টিরই দুটো দেশেরই যে ইজমটা ছিল সেটা ছিল কমিউনিজম, তো সেটাতে মানে আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু ব্যাপার হচ্ছে যে দেখুন, আমরা কোভিডের আগেও যে ভূ রাজনীতি বা জিও পলিটিক্সে ব্যবসার কত বড় মানে অবদান, সেটা কিন্তু আমরা কোভিড পরবর্তী সময়ে সেটা আরো বেশি রিয়েলাইজ করি সাধারণ মানুষ। এর আগে কিন্তু আমরা এতটা এগুলো নিয়ে অবগত ছিলাম না। এটা কোভিড পরবর্তী সময়ে আমরা দেখেছি যে এই ব্যবসা করে, ব্যবসার দ্বারা কিভাবে এক একটা দেশে বিস্তার করা যায়। চীন হচ্ছে তার প্রকৃষ্ট উদাহরণ, যে কোভিড ভ্যাকসিন নিয়ে সে অনেকগুলো দেশকে ফ্রিতে বলুন, কম পয়সা দিয়ে বলুন, বা যেভাবে বলুন, এভাবে করে তার আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছিল। তো যেটা দেখুন, আমেরিকার যে স্ট্যান্ড পয়েন্ট পাল্টে যাচ্ছে, সেটা একটা অর্থ এই দাঁড়াচ্ছে যে আমেরিকা দেখছে, আমি একটু মানে বিস্তারিত আলোচনা করছি, যে আমেরিকা দেখছে যে আজকাল এইডের নামে বিভিন্ন জায়গাতে আমেরিকান এইড গুলো যাচ্ছে, যার কোনো হিসেব নেই। $100 বিলিয়ন ইউক্রেনে গেছে। তো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে যে এত সব যে আমরা দিচ্ছি, এতে আমেরিকানদের কি লাভ হচ্ছে? ওকে, ফিরে কি আসছে আমেরিকার কাছে? সেকেন্ডলি ইউর কথা বলেছেন। দেখুন, ইউ কিন্তু বিভিন্ন জায়গাতে ব্যবসা করছে, এখনো ব্যবসা সম্পর্কীয়। কারণ যে আমেরিকা, রাশিয়া ইউক্রেনের যদি যুদ্ধ চলে, এখানে কিন্তু যারা অস্ত্র নির্মাতা যারা, ওরা কিন্তু চাইছে না যে এই যুদ্ধটা বন্ধ হোক। এরা বিভিন্ন রকমের ছলা, বিভিন্ন রকমের পয়েন্টস রাইজ করাচ্ছে যে যাতে যুদ্ধটা বন্ধ না হয়। কারণ আলটিমেটলি সেই আর কি, যুদ্ধ বন্ধ হলে অস্ত্র কোথায় বিক্রি করা হবে, সেটাই মানে ওই আবার রিলেটেড টু বিজনেস। আমি দেবাশিস বাবু, এখানে আপনাকে একটা প্রশ্ন করছি। এই যে একটা ন্যারেটিভ ছিল যে আমেরিকা যুদ্ধ হলে তো আমেরিকারও লাভ, কারণ আমেরিকা অস্ত্র বিক্রি করে, তাহলে কি এখন সেই ন্যারেটিভটা কি চেঞ্জ হচ্ছে? মানে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প কি এখন অস্ত্র বিক্রি করেই শুধু বা রোজগার করতে বা বিজনেস করতে চাইছেন না, অন্যভাবেও বিজনেস করতে চাইছেন, অ্যাজ বিকজ হি ইজ এ বিজনেসম্যান? না, দেখুন, এটা তো প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে এতদিন যে আমেরিকাতে যে ম্যানুফ্যাকচারিং ইউনিট ছিল, তার থেকে আরো ম্যানুফ্যাকচারিং ইউনিট বাড়াতে হবে। কারণ অনেক দেশের সাথে দেখা যাচ্ছে যে ব্যবসায়িক ভারসাম্যতা নেই। হ্যাঁ, অনেক দেশে দেখা যাচ্ছে যে আমেরিকা আমদানি করছে বেশি, হয়তো এক্সপোর্ট করছে কম। হ্যাঁ, তো সেই নিরিখে আপনি বলা যেতেই পারে যে আমেরিকা ওই দৃষ্টিকোণকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে। আর এর সাথে যদি আরেকটা কথা বলা হয় যে আমেরিকা যে এবার এই পদক্ষেপগুলো নিচ্ছে, বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যে ইউএ রিলেটেড, দেখুন ডোনাল্ড ট্রাম্পের মাথায় এটা বসে গেছে যে জেলেনস্কিকে বসানো হয়েছিল। 2014 সালে একটা কু হয়েছিল, তখন নির্বাচিত যিনি প্রেসিডেন্ট ছিলেন, আমার ঠিক মনে পড়ছে না নামটা, ওনাকে সরিয়ে জেলেনস্কিকে বসানো হয়েছে। উনি বেসিক্যালি একজন কমেডিয়ান ছিল বা অন্য প্রফেশনের সাথে যুক্ত ছিলেন, ওনাকে বসানো হয়েছে। তো উনাকে বসানোর পর দেখা গেছে যে উনি কিন্তু ইউ এর ফেভারে বিভিন্ন কাজকর্ম করে যাচ্ছেন, এবং বিভিন্ন টুইটার বা বর্তমানে এক্স বা আরো অন্যান্য সোর্সে আমরা মানে যেগুলো দেখি আর কি, ওখানে দেখা গেছে যে জেলেনস্কিকে চালাচ্ছে ব্রিটেন এবং
ফ্রান্স। ওকে ওকে। তো সেই নিরিখে বলতে হয় যে ব্রিটেন ফ্রান্সের দ্বারাই জেলেনস্কি পরিচালিত হচ্ছে। আর প্রফেসর স্যার যেটা বলেছেন যে এবার যে আমরা মিডিয়াতে দেখেছি যে ব্রিটেন জেলেনস্কির সাথে ডোনাল্ড ট্রাম্পের যে কথোপকথন, আমার তো মনে হয়, এটা আমার ব্যক্তিগত অভিমত, আমার তো মনে হয় যে ইউরোপ যেটা বলতে পারছে না সেটা জেলেনস্কিকে দিয়ে বলিয়ে নেওয়া হয়েছে। কারণ উনি প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পরই বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা ওনার সাথে দেখা করতে যান। প্রথমে জর্ডানের ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানয়াহু, তারপর জর্ডানের রাজা, এরপরেই মনে হয় আমাদের প্রধানমন্ত্রী, তারপর ফ্রান্সের প্রেসিডেন্ট, তারপর ব্রিটেনের প্রেসিডেন্ট জ্যাক স্টামার, সবাই গেছে। ওরা গিয়ে কিন্তু ওখানে যে জয়েন্ট প্রেস কনফারেন্স হয়েছে, এখানে কিন্তু ওরা সবাই খুব সদর্থকভাবে, এবং সেগুলো কিন্তু অন ক্যামেরা এগুলো হয়েছে, এবং সেখানে কিন্তু খুব সদর্থকভাবে সবাই, প্রেসিডেন্ট ম্যাক্রনেরও কথাবার্তা আমি ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখেছি যে ওখানে খুব পজিটিভ কথাবার্তা হয়েছিল। স্টেমারেরও সেরকম। মোদিজির এটা আমরা যেহেতু আমরা ভারতীয়, আমরা প্রত্যেকটা সংবাদপত্র এবং মিডিয়াতে এটা বহুল চর্চিত ব্যাপার যে মোদিজির যখন এটা ওভাল অফিসে কোনো একটা ইয়েতে বইয়ে সাইন করতে, মানে সিগনেচার করতে গেছেন, তখন প্রেসিডেন্ট ট্রাম্প চেয়ারে গিয়ে দিয়েছেন। এটা ভালো জেস্টার দেখিয়েছে। তো সেই ইয়েতে জেলেনস্কির সাথে যে ব্যবহারটা, সেটা শুধুমাত্র যে জেলেনস্কির ওই সময়ের ব্যবহারের জন্য বা জেলেনস্কি মুখে মুখে মানে কথা বলছেন সেটার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প এরকম রিঅ্যাক্ট করেছে, আমার তো সেরকম মনে হয় না। ওকে, তাহলে জেলেনস্কিকে যা বলা হয়েছে বা যা বলতে চেয়েছেন বা যে বডি ল্যাঙ্গুয়েজে বলেছেন ডোনাল্ড ট্রাম্প, তাহলে সেটা শুধুমাত্র ইউক্রেনের প্রেসিডেন্টকে নয়, সেটা বেসিক্যালি ইউরোপিয়ান কিছু কান্ট্রিজকে, ইউরোপিয়ান যে যারা ইউক্রেনকে বা জেলেনস্কিকে যারা এই মুহূর্তে গাইড করছে তাদের জন্য একটা বার্তা ছিল। দেখুন, আপনাকে একটা মানে খুব সাম্প্রতিক একটা ঘটনা, আজ থেকে মনে 2 দিন আগে, ইউরোপিয়ান ইউনিয়ন গঠনের পর ওদের কোনো প্রতিনিধি দল কিন্তু ভারতবর্ষ সফরে আসেনি, এবং ওরা বিভিন্ন সময় ভারতের হিউম্যান রাইটস, রিলিজিয়াস রাইট, এরা বিভিন্ন রকমের নেতিবাচক প্রশ্ন কিন্তু তুলেছিলেন। কিন্তু হঠাৎ করে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর আমাদের প্রাইম মিনিস্টার মোদিজি হোয়াইট হাউসে সফর করে আসার পর ইউরোপিয়ান ইউনিয়নের যে কমিশনার উনি চলে এসছেন 2 দিনের সফরে ভারতে, এবং মোদিজির সাথে সাক্ষাৎ করেন এবং কিছু এগ্রিমেন্টও করেন। এবং আমার মনে হয় যে ইউরোপিয়ান ইউনিয়ন বিভিন্ন সংবাদ মাধ্যমের যেটা আমরা দেখেছি যে ভারতকে কনফিডেন্স আনতে চাইছে ইউরোপিয়ান ইউনিয়নের। তো এটা টোটাল ভূ রাজনীতিতে একটা অদ্ভুত একটা পরিবর্তন লক্ষ্য করা গেছে, যেটা বিগত দিনে আমরা কিন্তু এতটা ঠিক। আমরা আসলে এই ভূ রাজনীতিতে আমরা যেহেতু ভারতীয়, আমরা ভারতকে নিয়ে বেশি চিন্তিত, এবং ভারতের এই যে সম্পর্ক সখ্যতা, আমেরিকা এবং রাশিয়ার এই সখ্যতার মধ্যে ভারত কোথায় দাঁড়িয়ে আছে সেই জায়গাটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। রাশিয়া বরাবরই ভারতের বন্ধু, যেটা আমরা বলছিলাম, বা অন্যদিকে ট্রাম্প ক্ষমতায় ফেরার পর ট্রাম্পও আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভালো বন্ধু বলে বিবেচ্য, এবং গোটা বিশ্ব সেটা জানে। এখন তাই আমেরিকা রাশিয়া কাছাকাছি এলে ভারত কিভাবে লাভবান, ভারত লাভবান আদৌ হবে কিনা, হওয়ার সম্ভাবনা আছে কিনা? দেখুন, বেসিক্যালি এই যদি আপনি প্রথম থেকে যদি ইউক্রেন রাশিয়া যুদ্ধ লক্ষ্য করে দেখুন, আপনি ভারতের রোলটা দেখুন। ঠিক আছে, বেসিক্যালি ইন্ডিয়া তো নিজের স্বার্থ রক্ষা করেই কিন্তু পজিশন নিচ্ছে। ঠিক আছে, এখন রাশিয়া আমাদের পাশে বহু সময় ছিল, ঠিক আছে, তাই ভারতবর্ষ তো বেসিক্যালি এই অন্যান্য দেশের মতো রাশিয়ার বিরুদ্ধে ভোট করেনি। ইন্ডিয়া অ্যাবস্টেইনড, ঠিক আছে। তো কয়েকদিন আগে যেটা হয়েছিল তাতেও ইন্ডিয়া অ্যাবস্টেইনড, চায়না অলসো বিরত একদম, ঠিক আছে। অ্যাবস্টেইনড বেসিক্যালি বোথ হ্যাভ প্লেড देयर ওন কার্ডস, আমি যেটা বুঝি। কারণ কি, আমেরিকা এবং যে আলটিমেটলি আমেরিকা এবং রাশিয়ার যদি সখ্যতা বাড়ে, তাতে মানে চীনও তার দৃষ্টিভঙ্গিও কিন্তু যদিও প্রকাশ করেনি, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি। চায়না হ্যাজ বেসিক্যালি ওয়াজ অলসো, চায়না শুধু কেবলমাত্র আমেরিকার সঙ্গে সম্পর্ক ঠিক রাখার জন্য না, ইউরোপিয়ান ইউনিয়নকেও সন্তুষ্ট রাখবার জন্য সে কিন্তু অ্যাবস্টেইন করেছে। কারণ কি, চায়নার একটা প্রোগ্রাম আছে, সেটা উনি বলছেন চায়না বিভিন্ন দেশে, আমেরিকা যেরকম এইড দেয় মানুষকে, চায়না কিন্তু মানুষকে লোন দেয়। ঠিক আছে, চায়না লোন দেয়, দীর্ঘকালীন লোন দেয়, পরবর্তী সময়ে
কোটি কি কি শর্তের ঋণ দেয় এগুলো আমরা জানি না। চায়নার একটা প্রোগ্রাম আছে বেল্ট রোড ইনিশিয়েটিভ, বিআরআই। বিআরআইটা পৃথিবীর যত আন্ডার ডেভেলপিং কান্ট্রিজ আছে সেখানে ঢুকে গিয়ে ওর সম্পত্তি টম্পত্তি সমস্ত যখন ফেরত দিতে পারে না, তখন এগুলোকে 99 ইয়ার্স বা 100 ইয়ার্স লিজ নিচ্ছে। ঠিক আছে, তো আমাদের পাশেই তো আছে শ্রীলঙ্কা আছে, বাংলাদেশও নাকি শুনতে পাচ্ছি ওই জায়গাতে এরকম হয়েছে, বাংলাদেশে, মায়ানমারও, সরি ওই যে আরেকটা যে মালদ্বীপ আছে, মালদ্বীপেরও সেম কাহিনী হতে পারে। তো বেসিক্যালি তো এখন ইউরোপিয়ান ইউনিয়নেও কিন্তু আপনার কান্ট্রিজ গুলোতে চায়নার ইনভেস্টমেন্ট প্রচুর। ঠিক আছে, তো এখন ওর বেল্ট রোড ইনিশিয়েটিভস এইগুলো দিয়ে আছে তার। এখন চায়না সেকেন্ড চায়নার ভয় আছে আমেরিকার কাছ থেকে। আমেরিকা অলরেডি বলেছে ডোনাল্ড ট্রাম্প আই শ্যাল ইম্পোজ 60% ট্যারিফ। 10% না লাগিয়েছে, আরো তো 50% আছে। আচ্ছা, ঠিক আছে, তো ন্যাচারালি ওই যে চায়না উইল নট ভোট এগেইনস্ট আমেরিকা। ওকে, না চায়নাকে 10% এখন না 20% এখন 10% আবার 20% এর কথা বলেছে, 20% কথা বলেছে। তো এখন যেটা বলছে ইন্ডিয়ার যেটা পজিশন, ইন্ডিয়া বেসিক্যালি শুনুন, বেসিক্যালি ইন্ডিয়া রাশিয়ার তরফ থেকে কোনো ভয় আছে বলে আমার পার্সোনালি আমি মনে করি না। ওকে ওকে, আমার ব্যক্তিগত অভিমত, কারণ বাবাদের পররাষ্ট্র দপ্তর নিশ্চয়ই ব্যাপারটা দেখছে। বাট উইথ আমেরিকা ইন্ডিয়া শুড বি ভেরি কশাস। এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যখন আমাদের পিএম গিয়েছেন, কথাবার্তা বলেছেন, আমাদের যে জয়শঙ্কর গিয়েছেন, আপনি লক্ষ্য করে দেখবেন আওয়ার এক্সপার্ট গ্রুপস আর দেয়ার, এভরিবডি ইজ এক্সামিনিং এভরিথিং। কারণ আপনি দেখেন আমাদেরও কিন্তু এবার যখন বাজেট হয়েছে, ওই যে ইলেকট্রিক বিকেলের কথা বলেছিলাম, ইলেকট্রিক বিকেলে কিন্তু আপনি আমাদের কিন্তু অলরেডি কিন্তু এটাতে কিন্তু আমেরিকার চাপ, ওইখানকার চাপ কিন্তু অলরেডি আমাদের মধ্যে রিফ্লেকশন না হলে আপনি ইলেকট্রিক বিকেলে আপনার আমাদের ট্যাক্স কমেছে। ঠিক আছে, সুতরাং ইন্ডিয়া গভর্নমেন্ট শুড বি বেসিক্যালি ভেরি কশাস ওয়াইল ডুইং অর মেকিং ট্রানজাকশন উইথ আমেরিকা। কারণ কি আপনার ইউ থেকে এই আজকে সবচেয়ে বেশি ইউরোপিয়ান ইউনিয়নের এবং যে গ্রেট ব্রিটেন এবং ফ্রান্সের কথায় যদি আপনার যদি জেলেনস্কি চলে থাকে, দেন সবচেয়ে বেশি সমস্যা এখন কে আছে? আপনি আছে ইউক্রেন। কারণ কি ইউক্রেন যদি এখন আমেরিকা যদি বলেছে আমি তোমাকে এইড দেব না, ঠিক আছে, এইডটা যে দিয়েছিলাম এইডটা দেব না, ট্রাম্প বলছেন যদি আমেরিকা এইড না দিত তাহলে 3 দিন চলতো, 2 সপ্তাহ চলতো, 2 সপ্তাহ চলতো। ঠিক আছে, তো এখন যদি না দেয় তো তো সবটাই রাশিয়া এসে দখল করে ফেলবে। ঠিক আছে, আর ইউরোপিয়ান ইউনিয়নের কাছে এত মানে মানে নেই, সিকিউরিটি নেই। ঠিক আছে, যে তারা দিতে পারে। আবার সেকেন্ডলি আবার ট্রাম্প আবার সুযোগ আবার একটা কয়দিন আগে একটা কথা বলেছে যে পিস কিপিং ফোর্স ফ্রম দ্য ইউরোপিয়ান কান্ট্রিজ গুলোতে যদি হয় তাহলে আপনার এই পুতিনের কোনো অবজেকশন নেই। তার মানে কি বেসিক্যালি জেলেনস্কির সবকিছুই গেছে, এখন হি ইজ অলসো বেসিক্যালি ইন ক্রাইসিস ইন হিজ ওন কান্ট্রি। ঠিক আছে, তো আমি যেটা পার্সোনালি মনে করি যে বেসিক্যালি ইন্ডিয়া শুড নট ফিয়ার, ইন্ডিয়ার কোনো ভয়ের কোনো কারণ নাই। যে আমেরিকা এবং রাশিয়া যদি একসঙ্গে হয়ও তাতে কারণ কি এখানে একটা ছোট্ট বিষয় রয়েছে যে এই যে যুদ্ধের সময় রাশিয়া থেকে কম দামে যে তেল ক্রয়ের ব্যাপারটা ইন্ডিয়া ক্রয় করেছিল এবং তখন বলা হয়েছিল যে বাইডেন প্রশাসন খুব একটা ভালো চোখে দেখেনি ব্যাপারটাকে। এবং এইবার আমেরিকা ডোনাল্ড ট্রাম্প বলেছে যে ভারতের তেল দরকার, আমাদের কাছে তেল রয়েছে। এটা ইঙ্গিত তাহলে কি, মানে ডোন্ট বাই অয়েল ফ্রম রাশিয়া, ইউ টেক ইট ফ্রম আমেরিকা। ইন্ডিয়ার রিকোয়ারমেন্ট ইজ হিউজ। আমরা ইন্ডিয়া রাশিয়া থেকে যে পরিমাণ তেল কিনেছে দ্যাট ইজ বেসিক্যালি নট, মানে ভারতবর্ষের সবটা তেল তো কিনেনি, ভেরি ইনসিগনিফিকেন্ট, 10% ম্যাক্সিমাম। ভারতবর্ষের যে তেলটা আপনার সৌদি আরব থেকে আসে বা অন্য যে সমস্ত কান্ট্রিজ আমেরিকা থেকে কিনবে। যদি এখন যদি ইফ আই গেট অয়েল এট রেট হোয়াট সোভিয়েত রাশিয়া গিভস, হোয়াট ইজ দ্য প্রবলেম? আপনি কি দেখছেন ভারতের এই মুহূর্তে, যেহেতু ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র হচ্ছে চীন, এখানে সমীকরণটা এরকম ভাবে জিওপলিটিক্সের ভূ রাজনীতি যে ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র চীনের সঙ্গে ভারতের সম্পর্ক একটা টানাপোড়েন বা একটা উত্তেজনা সবসময় বিরাজ করে। চীনের সঙ্গে ওই দিক থেকে সম্পর্ক রাশিয়ার, এবং এদিক থেকে সুপার পাওয়ার চীন এবং আমেরিকার মধ্যে একটা দ্বন্দ্ব, সেটা বিজনেস নিয়ে রিলেটেড হোক বা সামরিক ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে। এখন আবার ওদিক থেকে রাশিয়া যদি আমেরিকা, যারা এতদিন ধরে ন্যারেটিভ ছিল গোটা বিশ্ব জানতো যে দুটো প্রতিদ্বন্দ্বী দেশ, চিরপ্রতিদ্বন্দ্বী রাশিয়া এবং আমেরিকা, তো সেখানে রাশিয়া আমেরিকা কাছাকাছি এলে ভারত কিভাবে লাভবান হচ্ছে? দেখুন,
আপনার প্রশ্ন যেটা করেছেন সেটার উত্তরে আমি প্রথমেই বলি যে দেখুন ভারতের পররাষ্ট্র নীতি কিন্তু একদম একই রকম আছে 19-20 হয়, যেটা আমরা আজকে যে আলোচনা হচ্ছে যে আমেরিকার হঠাৎ করে যে এরকম পাল্টি মানে খেয়ে মানে 360 ডিগ্রি ঘুরে যাওয়াটা সেরকম কিন্তু ইন্ডিয়ার পররাষ্ট্র নীতি নয়। একদল ক্ষমতায় আসে বা একদল ক্ষমতা থেকে যায় অন্য দল ক্ষমতায় এলেও সেটা 19-20 একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। তো এখন দেখুন যে বিজনেসটাই হচ্ছে সাম্প্রতিককালের জিও পলিটিক্সের মূল বিষয়, যেখানে বিজনেস করতে হবে এবং বিজনেসের জন্য যেখানে যেরকম ভাবে ব্যালেন্স করতে হয় সেটা করতে হবে। আপনি দেখুন কোভিডের সময় বা 2020-তে ডোকালামে চীন ঢুকে যায় এবং এখানে একটা হাতাহাতি হয় যেখানে আমাদের 20 জন সোলজার যারা শহীদ হন। তার পরবর্তী সময়ে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট বিভিন্ন রকম স্টেপ নেয়। কিভাবে নিয়েছে? যুদ্ধের ওরা ভারত সরকার ওখানে প্রয়োজনীয় যা যা সৈন্য পাঠিয়েছে, কিন্তু তার সাথে সাথে কি করেছে যে ব্যবসাটাকে কিন্তু বন্ধ করে দিয়েছে। যেমন টিকটক আগে আমরা ইজিলি দেখতে পেতাম, টিকটক নেই। আমরা উইচ্যাট, যেটা আমাদের এখানে আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করি, সেটা ওদের উইচ্যাট আমরা কিন্তু এখন আর প্লে স্টোরে গেলে খুলতে পারবেন না। আমি বেসিক্যালি যেটা করতাম যে চীনের খবরগুলো দেখার জন্য আমাদের গুগলের মতো এটা পাইতু বলে একটা সাইট আছে, যেটাতে করলে পরে আমরা ট্যাপ করলে পরে আমরা সমস্ত বিষয়গুলো পাইতু এখন খুলছে, কিন্তু এরপরে আপনি ট্যাপ করলে কিছু বেরোচ্ছে না। তো এতে কি হচ্ছে যে এগুলো কি হয় যে সোশ্যাল মিডিয়া ইউজে যে ফেসবুকে প্রচুর টাকা রোজগার করে আজকাল শোনা যায়, ইউটিউবে রিল বানিয়ে, তো এগুলো তো মানে ব্যবসা হচ্ছে না। আমি দেখবো ভিউয়ার্স থাকবে তবে ব্যবসা হবে। ভারত কি করেছে এটা কিন্তু এর আগে আমাদের আইডিয়া ছিল না, এগুলো বন্ধ করে দিয়েছে, দিয়ে কি করেছে ওদের ব্যবসাটাকে নষ্ট করে দিয়েছে। ইন্ডিয়াতে লোক সংখ্যা 1.4 বিলিয়ন, এত বড় একটা দেশ, আজকে ইউরোপ থেকে লোক আসছে, ফ্রান্সের সাথে ভারতের সম্পর্ক ভালো, রাশিয়ার সাথে সম্পর্ক ভালো, আমেরিকা এখানে ব্যবসা করতে চাইছে, আরো অন্যান্য দেশ এখানে আসতে চাইছে, মিডল ইস্ট এশিয়া ইনভেস্ট করছে। কেন? এটা বিশাল একটা কনজিউমার ক্লাস এখানে আছে যেখানে ব্যবসা করা যাবে, সবাই ব্যবসাটা বোঝে। তো এই সাম্প্রতিক সময় যেটা দেখছেন বা যে চীন ভারত বা চীনের এখানে কোন রকমের আপত্তি থাকার কথা নয় যদি আমেরিকা এবং রাশিয়া ঘনিষ্ঠ হয়। এতে কিন্তু সবাই ব্যবসা করতে গেলে শান্তি লাগে, আর যদি পৃথিবীতে শান্তি বিরাজমান থাকে তাহলে ব্যবসা হবে, আর ভালো ব্যবসা হলে মানব জাতির কল্যাণ হবে। ওকে, এখানে এই দৃষ্টিভঙ্গির কথা আপনি বলছেন, ভারতবর্ষের দৃষ্টিভঙ্গিতে আপনি বলছেন খুব বেশি 19-20 হবে, এটা পার্থক্য একটা হবে না। তবে ভারতবর্ষের সাথে এই ঘটনায় আমেরিকা এবং রাশিয়ার সখ্যতা বা এই যে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের নিন্দা, রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে অ্যাবস্টেইন থাকা, ভারতবর্ষের অ্যাবস্টেইন থাকাকে ইউরোপিয়ান কান্ট্রিজ গুলো কিভাবে নেবে? মানে সেখানে আপনি বলছিলেন যে ফ্রান্স এবং ব্রিটেনের সঙ্গে সম্পর্ক, দেখুন এই যে ট্রাম্পের যে অ্যাপ্রোচটা করেছে, এটার পেছনে অনেক গভীর কারণ আছে। নেটো যেটা আমরা বলে থাকি, নেটো যে পয়সা দেওয়া হয় ম্যাক্সিমাম কন্ট্রিবিউট হচ্ছে আমেরিকার, এবং সেটা নিয়ে ইউরোপের কান্ট্রিগুলো এটা নিয়ে ওরা মানে যা দাদাগিরি করুন বা শক্তি দেখায় সেই নেটোর উপর ভরসা করে। তো নেটোর মেইন কন্ট্রিবিউটার কে? আমেরিকা। তো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমরা ম্যাক্সিমাম কন্ট্রিবিউট করি, তোমরাও কিছু তোমাদের জিডিপি থেকে কন্ট্রিবিউট করো। প্রথমে বলেছিল 2% কন্ট্রিবিউট করতে ওদের জিডিপি, ওরা করছি করে ঠিকভাবে করেনি। এবার আবার নতুন প্রপোজ করেছে এবার 5% কন্ট্রিবিউট করো। অ্যাকচুয়ালি আমেরিকা ছাড়া ইউরোপের কান্ট্রিগুলো কিছুই নেই। কারণ আজকে আপনি ডেনমার্কের মতো ছোট শহর, ছোট একটা দেশ, ও কিন্তু ওর ওখানে যদি কেউ চোখ রাঙায় তো ওরা বলে যে আমার উপর আক্রমণ করো না বা কিছু বিয়ে করো না, আমরা কিন্তু দেখে নেব। তো ডেনমার্ক বা ইউরোপের কান্ট্রিগুলোর ওদের সেরকম শক্তিশালী সৈন্যবাহিনী নেই। যেটা আছে সেটা হচ্ছে আমেরিকার, সেটা নিয়েই ওরা করছে। মানে যা মানে আমাদের বিশ্বে যা দাদাগিরি করেছে, আমরা ইউরোপিয়ান, আমরা যা ইচ্ছে তা করতে বলে, এই তো করে এসছে না। এর সাম্প্রতিক সময়ে আমাদের ফরেন মিনিস্টার জয়শঙ্করও এটা বলেছে যে এমন একটা মিথ ছিল যে ইউরোপিয়ানরা যা বলবে সেটাই ঠিক, আর আমরা যা বলবো সেটা
এটা অ্যাকসেপ্ট করতে ইউরোপিয়ানদের অনেক কষ্ট হয়। তো এরকম একটা সিনারিও, একটা হোক্স এটা তৈরি করে রেখেছিল, যেটা থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেরিয়ে আসতে চাইছে যে ফেলো করি মাখোতেল, তোমাকে আমি ইয়ে করবো, তুমি টাকা ঢালো। হ্যাঁ, আর আজকে ইউক্রেনিয়ান যুদ্ধে যে প্রেসিডেন্ট ট্রাম্প ইন্টারফেয়ার করছেন, কারণ ইউরোপের যে কান্ট্রিগুলো আছে ওরা জানে যে রাশিয়ার সামনে ইউরোপ কিছুই না, কারণ না আছে ওদের সেরকম সমর শক্তি, না আছে ওদের সেরকম ফ্রান্স জার্মানির কিছু ছাড়লে আর কারোরই সেরকম ব্যাপার শক্তি নেই সেরকম এই মুহূর্তে নেই। তো সেটা নিয়ে ওরা আতঙ্কিত। ওকে, সে জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের এই যে সুপার পাওয়ারগুলোর কাছাকাছি এবং ভারতবর্ষের আরো বেশি এগিয়ে যাওয়া, সেখানে বিশ্বগুরুর দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা কি দেখছেন এখানে? স্যার খুব ছোট্ট, খুব বেশি সময় নেই আমার হাতে আর। না দেখুন, বিশ্বগুরুর ব্যাপারটা এখানে খুব বেশি নেই। ইদানিং কালে যেটা খুব বেশি আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করছি সেটা হলো ট্রাম্প। দেখুন বেসিক্যালি ট্রাম্প তো আমরা বলেছিলাম উনি বেসিক্যালি আনপ্রেডিক্টেবল নেচার মানুষ, ঠিক আছে। উনি জেলেনস্কি বিডেন সম্পর্কে বলছিলেন, তো বিডেন তো কি যেন একটা শব্দ বললেন যে টাকাটা দিয়েছে, ঠিক আছে, দান করে গিয়েছে, ঠিক আছে, আমিও দান করবো না, ইউ হ্যাভ টু রিপে ইট। ওই যে ফরেন পলিসি শিফট হয়েছে ওটা বলে হঠাৎ করে, ইন্ডিয়াতে তো সেরকম হবে না। আর এখন বেসিক্যালি বলেছিলেন যে উনি যুদ্ধটা একটা সিজফায়ার আনবেন, এটা হয়তো উনি দেখছেন যে জেলেনস্কিকে উনি মানাতে পারছেন না, তাই হয়তো উনি কথাগুলো বলেছেন। এবং সেকেন্ডলি আমার কাছে যেটা মনে হয় আমেরিকা এবং রাশিয়া যেটা ক্লোজ আসছে তার পিছনে একটা বিজনেস ডিল বা ওইটা একটা বড় ব্যাপার। আর সেকেন্ডলি এটা দীর্ঘদিন স্থায়ী হবে না, এটা রিজলভ হয়ে যাবে। অলরেডি জেলেনস্কি হ্যাজ স্টার্টেড বেসিক্যালি টোনিং ডাউন হিজ ভয়েস, ঠিক আছে। তো আমার ইন্ডিয়ার যেটা রোল আছে, সেই ইন্ডিয়ান রোল তো ইন্ডিয়া প্লে করেই যাবে, ঠিক আছে। ঠিক, ইন্ডিয়ার রোল ইন্ডিয়া প্লে করবে। তবে আগামী দিনে এই যে ইউরোপিয়ান কান্ট্রিজ গুলো আগেও এই ইন্ডিয়া এই রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইন্ডিয়ার আগে যে রোল এবং স্ট্যান্ড ছিল এখনো সেম রয়েছে, সেটা কোনো পাল্টায়নি। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। দেবাশিস বাবু আপনাকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আজ, আর সঞ্জয় স্যার আপনাকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে কি ছিল জাতিসংঘের সাধারণ পরিষদে? যুক্তরাষ্ট্র উত্থাপিত প্রস্তাবের শিরোনাম ছিল দি পাথ টু পিস। এতে রাশিয়া ও ইউক্রেনে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়, কিন্তু যুদ্ধ শুরু করা নিয়ে কোনো দেশকে দায়ী করা হয়নি। প্রস্তাবে রুশ প্রজাতন্ত্র ইউক্রেন যুদ্ধে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করা হয়। এতে জোর দিয়ে বলা হয় জাতিসংঘের উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক শান্তি রক্ষা এবং শান্তিপূর্ণভাবে বিরোধের মীমাংসা। আগামী দিনে ট্রাম্পের এই ধরনের ভূমিকায় এবং আমেরিকা এবং রাশিয়া যদি কাছাকাছি আসে, ভূ রাজনীতির চিত্র যদি পাল্টে দিয়ে যদি দুটো পরস্পর বিরোধী রাষ্ট্র যদি কাছাকাছি বন্ধুত্বপূর্ণ সম্পর্কে গড়ে ফেলে, তাহলে সেখানে ভূ রাজনীতির কতটা পরিবর্তন হবে তা অবশ্যই সময় পড়বে। আমরা নজর রাখছি সেই দিকে, অবশ্যই সেই নিয়ে আমরা আলোচনা করব পরে অবশ্যই। কিন্তু আজ এই মুহূর্তে আপনারা সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।